প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি অনলাইনে ফিন্যান্স এবং ব্যাংকিং ক্লাসটা নিয়ে থাকি। তো সেখানে তৃতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস আমি গত দিন নিয়েছিলাম। গত যে ভিডিও আছে সেখানে দেখবে তৃতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস আপলোড করা আছে। আজকে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি একটি সৃজনশীলের আলোকে, সেটি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমাকে ক্লাসে সম্পৃক্ত থেকে আমাকে এই এতটুকু আশ্বস্ত করবে যে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে। সেজন্য তোমাকে কি করতে হবে? নিয়মিত ক্লাসে সম্পৃক্ত থাকতে হবে। দেখো, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, তৃতীয় অধ্যায় তোমাদের। এই অধ্যায়টি আমাদের কি বলে যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ আজকের দিনে তুমি 1 লক্ষ টাকা দিয়ে যে সম্পত্তি বা যে জিনিস তুমি ক্রয় করতে পারো, আগামী 5 বছর পরে কিন্তু সেই জিনিসের মূল্য 1 লক্ষ টাকা থাকবে না, কিছু পরিমাণে বেড়ে যেতে পারে। এই সময় মূল্যের তারতম্যের মূল কারণ হচ্ছে কিন্তু সুদের হার। তাহলে অর্থের সময় মূল্য কি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। এই অর্থের মূল্যের শব্দটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি বলো অর্থের পরিবর্তন, সেক্ষেত্রে একটু প্রবলেম কি যে নতুন অর্থ ছিল সেটা হয়তো ছিঁড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা হলো অর্থের পরিবর্তন। অর্থের মূল্যের পরিবর্তন বলতে বোঝায় ক্রয় ক্ষমতাকে, অর্থাৎ আজকে আমি যেটা কিনতে পারছি আগামী 1 বছর 2 বছর পরে ওই জিনিসের সেম মূল্য বহন করে কিনা, সেটি হচ্ছে অর্থের মূল্যের পরিবর্তন। দেখো, যে সৃজনশীলটি নিয়ে আজকে আলোচনা করব, জনাব আকাশ জমি বিক্রি করে 20 লক্ষ টাকা পান। তিনি এ অর্থ সোনালী ব্যাংকে মাসিক 10% সুদ প্রদান করে। তিনি এই অর্থ একটি ব্যাংকে জমা রাখবেন। এখানে একটু লাইন মিস আছে। তিনি এ অর্থ একটি ব্যাংকে জমা রাখবেন। তিনি এ অর্থ একটি ব্যাংকে জমা রাখবেন। ঠিক আছে? সোনালী ব্যাংক মাসিক 10% সুদ প্রদান করে। অপরদিকে রূপালী ব্যাংক অর্ধবার্ষিক বলতে বোঝায় কি 6 মাস অন্তর, 6 মাস অন্তর, অর্থাৎ তোমার 12 মাসে তাহলে কয়টা টার্ম হবে? 6 মাস পর হলে 2টা টার্ম। অর্ধবার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তিনি 5 বছরের জন্য অর্থ জমা রাখতে চান, অর্থাৎ তার এই 20 লক্ষ টাকা তিনি 5 বছরের জন্য জমা রাখবেন। এখন দেখো, ক নম্বরে বলা হয়েছে কি জ্ঞানমূলক, যে চক্রবৃদ্ধিকরণ কি? খুব সহজ সিম্পল সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। ঠিক আছে? ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়া বা পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। ঠিক এটার উল্টোটা হচ্ছে বাট্টাকরণ, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ। এরপরে দেখো, সুযোগ ব্যয় কি ইংরেজিতে বলা হয়, যেটাকে অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমার কাছে যদি একাধিক আয়ের ক্ষেত্র থাকে, সেক্ষেত্রে কোনো একটি প্রকল্প থেকে আমি যদি অধিক লাভ বা অধিক আয় পেতে চাই এবং সেটা গ্রহণ করার জন্য অন্য প্রকল্প থেকে আয়ের সুযোগ ত্যাগ করাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ একাধিক প্রকল্প থেকে অর্থ আয়ের সুযোগ থাকলে কোনো একটি প্রকল্প থেকে অধিক লাভের আশায় বা অধিক আয়ের আশায় অন্য প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে বলা হবে সুযোগ ব্যয়, কস্ট অফ ফরগন অল্টারনেট ডিসিশন। আচ্ছা, এরপরে দেখো, কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক? কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক? আচ্ছা, এটাকে আমরা বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দিই, ছোটো করে বল। দেখো, ক নম্বরে তোমার কাছে 2টা বিনিয়োগযোগ্য প্রকল্প আছে। ধরে নাও একটাতে তুমি কলম, তোমার একটা প্রোডাক্ট, তুমি পেন্সিল বিক্রি করো, সেটাও তোমার একটা প্রোডাক্ট। এখন 2টাতেই কিন্তু লাভ হতে পারে। তোমাকে 2টা থেকে যদি একটা বেছে নিতে হয়, এখান থেকে তোমার বার্ষিক প্রফিট আসতে পারে হয়তো 10 লক্ষ, আর পেন্সিল থেকে তোমার বার্ষিক প্রফিট আসতে পারে হয়তো 8 লক্ষ। এখন 2টার একটা যদি বেছে নিতে হয়, সেক্ষেত্রে আমি ধরো কলমটাকে চুজ করলাম এবং এই আয়ের সুযোগটা, পেন্সিল থেকে আয়ের সুযোগটাকে আমি ত্যাগ করলাম। এটাকেই বলা হবে সুযোগ ব্যয়। অর্থাৎ একাধিক প্রকল্প অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি প্রকল্প থেকে অধিক লাভের আশা অন্য প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে বলা হবে সুযোগ ব্যয়। এরপরে দেখো, কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক? ঠিক আছে? তো আমাদের কাছে 2টা বিনিয়োগ ক্ষেত্র, 2টা ব্যাংকে অর্থ জমানোর সুযোগ আছে। এর মধ্যে আমি কোনটাতে অর্থ জমাবো এটা আমাকে দেখতে হবে, যে কোনটা থেকে আমি বেশি রিটার্ন বা সুদ আসলে বেশি টাকা পেতে পারি। জমা করব 20 লক্ষ টাকা, সোনালী ব্যাংক দিবে মাসিক 10% সুদ, আর রূপালী ব্যাংক দিবে অর্ধবার্ষিক 11% সুদ। তো আমরা গ নাম্বারে প্রথমে সোনালী ব্যাংকের ক্ষেত্রে লিখব। সোনালী ব্যাংকের ক্ষেত্রে, সোনালী ব্যাংকের
ক্ষেত্রে সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে এফভি সমান কত ফিউচার ভ্যালু আমরা সেটা জানি না, কত আসে জানি না। পিভি মানে বর্তমান মূল্য, আমার কাছে কত টাকা আছে, 20 লক্ষ টাকা আমার কাছে বর্তমানে আছে। আই হচ্ছে সুদের হার, সোনালী ব্যাংকের ক্ষেত্রে আই হচ্ছে 10%, বা যেটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1। এন হচ্ছে সময়, 5 বছরের জন্য জমা রাখতে চান, এজন্য এনের মান হচ্ছে 5। এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ কতবার এটা চক্রবৃদ্ধি হবে। মাসিক ভিত্তিতে হলে এর মান হবে 12। এগুলোর ব্যাখ্যা আমি দিয়েছি যে মাসিক ভিত্তি হলে কি হবে, দ্বিমাসিক হলে কি হবে বলেছি। এখন পিভি এর জায়গায় বসাবো আমরা 20 লক্ষ, ব্র্যাকেট 1 যোগ আই এর জায়গায় 0.1 ডিভাইডেড বাই এম এর জায়গায় বসাবো 12 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় বসাবো 12, এম এর জায়গায় বসাবো এন এর জায়গায় 5, এম এর জায়গায় 12। এই পাওয়ারের গুণটা করে নিতে হয়, না হলে অনেক ক্যালকুলেটারে ভুল আসে। 20 লক্ষ ব্র্যাকেট 1 যোগ 0.1 ডিভাইডেড বাই 12 হোল টু দি পাওয়ার 5 12 60। দেখো এখানে একটা অ্যান্সার আসবে, ক্যালকুলেটার একটু ডিস্টার্ব হচ্ছে, এজন্য আমি সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। তুমি কি করবা, ক্যালকুলেটারে 20 লক্ষ টাকা তুলবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা 1 যোগ 0.1 উপরে লিখবা, ভাগ নিচে দিবা 12, ব্র্যাকেটটা ক্লোজ করে পাওয়ার দিবা 60। তাহলে দেখবা তুমি 20 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে এখানে অবশ্যই কিছু বাড়বে, অর্থাৎ 25-26 লাখ বা 30 লাখ টাকার মতো এখানে একটা অ্যামাউন্ট চলে আসবে তুমি যদি 5 বছরের জন্য সোনালী ব্যাংকে অর্থ জমা রাখো। এটা দেখলাম সোনালী ব্যাংকেরটা। এরপর আমরা দেখতে চাই রূপালী ব্যাংকে আসলে কত পাওয়া যাবে। সেম সূত্র হবে, মানগুলো সেম থাকবে। দেখো রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা কি করতে পারি, রূপালী ব্যাংকের ক্ষেত্রে সূত্রটা সেম থাকবে। এখানে এফভি এর মান আমরা জানি না, পিভি 20 লক্ষ টাকাই হবে। আই হচ্ছে সুদের হার, রূপালী ব্যাংক হচ্ছে 11%, বা এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.11, এন হলো 5, এম হলো কত, যেহেতু অর্ধবার্ষিক এম এর মান হবে 2। তাহলে এখানে আমরা মান বসাই 20 লক্ষ ব্র্যাকেট 1 যোগ 0.11 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 2 হোল টু দি পাওয়ার এন এর মান 5, এম এর মান 2। তাহলে আমরা পাওয়ারের গুণটা করে নিব, 20 লক্ষ ব্র্যাকেট 1 যোগ 0.11 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 5 দুগুণে 10। এখানে কত আসে এটা তোমরা ক্যালকুলেটারে করে নিবা, ঠিক আছে। একেবারে কি করতে হবে, প্রথমে 20 লক্ষ টাকা তুলবা, এরপরে ব্র্যাকেট দিবা 1 প্লাস 0.11, উপরের অংশটা আগে লিখতে হবে, ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার দিবা 10। তাহলে দেখবে এখানে একটা মান আসবে 26, 27, 28 লক্ষ সামথিং টাকাটা আসবে। তো সেক্ষেত্রে তোমরা তুলনা করবে, যেহেতু সোনালী ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট পেয়েছো, রূপালী ব্যাংক থেকেও তুমি জমা করার পরে 5 বছর মেয়াদ শেষে একটা অ্যামাউন্ট পাবে, যেটাতে আমরা বেশি পাবো সেটা আমার জন্য অধিক লাভজনক হবে। বলেছে কি, কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক, তাহলে আমরা যেই ব্যাংকে অর্থ জমা রেখে বেশি অর্থ পাবো সেই ব্যাংকটি হচ্ছে, সেই ব্যাংকে অর্থ জমালে আমার জন্য অধিক লাভজনক। খুব সহজ একটা কোশ্চেন, তাই না? এরপরে দেখো অধিক লাভজনক ব্যাংকটির ইএআর নির্ণয় করো। এখন ধরে নিলাম আমি, কারণ আমার তো এখানে তো অ্যান্সারটা আমি দেখতে পাইনি, তোমরা অ্যান্সার করে নিবে, দেখবে যে সোনালী ব্যাংকে বেশি আসছে নাকি রূপালী ব্যাংকে বেশি আসছে। তা আমি ধরে নিলাম যে সোনালী ব্যাংকে হয়তো বেশি আসছে। তোমাদের অঙ্ক করার পরে তোমরা দেখতে পারো হয়তো রূপালী ব্যাংকে অর্থ বেশি আসতে পারে, যেটাই বেশি আসুক সেটা লাভজনক। আমি ধরে নিলাম যে সোনালী ব্যাংকে অর্থ তোমরা বেশি পেয়েছো, সেক্ষেত্রে কি করবে, দেখো ঘ নাম্বার, সোনালী ব্যাংকের ইআরটা যদি আমি দেখাই দেই তাহলে কিন্তু তুমি রূপালী ব্যাংকেরটাও বের করতে পারবে, যদি রূপালী ব্যাংক হয়। আর সোনালী ব্যাংক হলে তো কথাই নেই। তাহলে সোনালী ব্যাংকের ধরে নিলাম আর কি ইএআর নির্ণয়। ইআর এর সূত্র কি, ইএআর 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। এখন এখানে আমরা মান বসাবো, যেহেতু সোনালী ব্যাংক 1 যোগ সোনালী ব্যাংকের হচ্ছে 0.1 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 2 হোল টু দি পাওয়ার, আচ্ছা সোনালী ব্যাংকের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 12 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 1। এবার দেখো এখানে অ্যান্সার যেটা আসবে, ধরে নিলাম যে অ্যান্সার যেটাই আসুক, এখানে ধরো অ্যান্সার হয়তো আসলো 0.1157 ধরে নিলাম। সেটাকে আমরা কি করব, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি এই ক্যালকুলেশনটা করতে পারছি না,
তোমরা ক্যালকুলেটারে করে নিবে, হয়তো এটা নাও আসতে পারে, ধরে নিলাম এটা আসছে, যেটাই আসবে সেটাকে 100 দিয়ে গুণ করবে। 100 দিয়ে গুণ করলে একটা শতকরা চলে আসবে, এভাবে দেখো 11.57% হয়তো আসতে পারে। এটা তোমরা ক্যালকুলেটারে করে নিশ্চিত হয়ে নেবে। এটা কিন্তু আমি অ্যাজামশনের একটা রেজাল্ট দিয়েছি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটার নাই। যেটাই আসুক সেটাকে 100 দিয়ে গুণ করবে, দেখবে যে এরকম একটা অ্যান্সার কিন্তু চলে আসতেছে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই তৃতীয় অধ্যায়ের উপরে ভবিষ্যৎ মূল্য নির্ণয় এবং বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয়ের যে অঙ্কটি আমি করিয়েছি সেটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমরা সবাই থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।